হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 5, অর্থাৎ ক্লাস 5-এর যে বাংলা পাতাবাহার বই তার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের কিছু নমুনা প্রশ্নপত্র। এবং এই নমুনা প্রশ্নপত্রটা তোমরা পিডিএফ সহকারে ফ্রি ডাউনলোড করতে পারবে। তো দেখি প্রশ্ন এবং উত্তর কিভাবে আমরা করেছি। তোমাদের জন্য প্রশ্নগুলো করেছি, দেখো। এই দেখো 30 নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে, 5 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে এবং প্রশ্নগুলোর উত্তর তো আমি দেখি পরবর্তীতে তোমাদেরকে দেখাই। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। প্রশ্ন যেমন বলেছে উত্তরটা তেমন তোমরা লিখবে। শুধু উত্তর, এই যে 3টে অপশন আছে, শুধু উত্তরটা তোমরা লিখবে। 1 নম্বর প্রশ্ন আছে, যারা মধু সংগ্রহ করে তাদের বলে মাওলি, শিউলি, বিউলি। সঠিক উত্তরটা দেখো এখানে হবে মাওলি। 1.2 ডাকাত দলের কানে গোঁজা ছিল ধুতুরা ফুল, জবা ফুল, চাঁপা ফুল। সঠিক উত্তরটা দেখো এখানে হবে জবা ফুল। আখের আগার অংশ হলো মিষ্টি, নোনতা, টক, তেতো। সঠিক উত্তর দেখো নোনতা। মনে পড়ে কঙ্কাবতীর ব্যথা, অভিমানী, ব্যথিত, দুঃখিত, সুন্দরী। সুন্দরী, সঠিক উত্তর সুন্দরী। বাদলা হাওয়া মনে পড়ে শৈশবের, ছেলেবেলার, মেয়েবেলার গান। সঠিক উত্তর দেখো ছেলেবেলার গান। শোভনের স্ত্রীলিঙ্গবাচক শব্দ হলো শোভা, শোভনা, শোভনীয়। সঠিক উত্তর দেখো শোভনা। 1.7 বিন্দু শব্দযোগে যে শব্দটি ব্যবহার করা হয়, বন্ধু, মালা, সদস্য। সঠিক উত্তর দেখো সদস্য। ঝড় কবিতায় শিশুটি খেলা করতে গিয়েছিল মাঠ, বাগান, পুকুর, উঠোনের ধারে। কোনটা সঠিক হবে? সঠিক উত্তর দেখো মাঠ। পরের দিকে যাই আমরা। 2 নম্বর প্রশ্ন, যে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। অতি সংক্ষিপ্ত উত্তর দাও 6 নম্বর। 6টি প্রশ্ন আছে 1 নম্বর করে। প্রশ্ন হচ্ছে যে বোকা কুমির সে কথা জানতো না। বোকা কুমির সে কথা জানতো না। কোন কথা জানতো না? উত্তর দেখো যে বোকা কুমির জানতো না আলো মাটির নিচে হয়। এটুকু তোমরা লিখবে। পরে, মায়াতুরু কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মায়াতুরু কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তরটা দেখো যে মায়াতুরু কবিতাটি তার ভানুমতির মাঠ, ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, লিঙ্গ পরিবর্তন করো যে কোনো একটি। এখানে দুটো দিয়েছে, এক হচ্ছে কবি, 2 হচ্ছে গুণবান। কবি লিঙ্গ পরিবর্তন হতে হবে। কবি শব্দের লিঙ্গ পরিবর্তন করলে মহিলা কবি বা কাব্য রচয়িতা হয়। গুণবান শব্দের লিঙ্গ পরিবর্তন করলে গুণবতী হয়। তাহলে একটা যদি বলে কবি, তাহলে মহিলা কবি, গুণবান হলে গুণবতী। পরের প্রশ্নে আমরা যাই, যে কবি কোথা থেকে তাধিন ধিন শব্দ শুনতে পান? দেখো, যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতা অনুযায়ী, বৃষ্টি নামার পর যখন মেঘের ডাকে নদী মেতে ওঠে, তখন কবি নদীর ওপার থেকে বা নদীর পাড়ে মনের মধ্যে তাধিন ধিন শব্দ শুনতে পায়। 2.5 কবি অশোক বিজয় রাহার, কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম লিখো। কবি অশোক বিজয় রাহার দুটি বিখ্যাত বইয়ের নাম হলো দিহিঙ্গ নদীর বাঁকে আর রুদ্র বসন্ত। তার দুটো বই। 2.6 প্রশ্ন হচ্ছে যে ধনয় কিসের যন্ত্র জানে? কিসের মন্ত্র জানে? ধনয় কিসের মন্ত্র জানে? ধনয় কি জানে? শিব শঙ্কর মিত্রের মধু আনতে বাঘের মুখে গল্প অনুযায়ী, এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে? তো মধু আনতে বাঘের মুখে গল্প অনুযায়ী ধনয় মম কাটা অর্থাৎ মৌমাছিকে তাড়ানোর মন্ত্র জানে। এই মন্ত্র পড়ে সে মৌমাছির চোখ ধাঁধিয়ে দিয়ে তাদের ভুল বুঝিয়ে চাক থেকে মধু সংগ্রহ করতে পারত। 2 নম্বর প্রশ্ন আমার হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন দেখো, 4টে প্রশ্ন আছে 2 নম্বর করে। নিজের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে সেদিনও কি এমনি তরে মেঘের ঘন ঘটা।
কোন দিনের কথা বলা হয়েছে সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুটুপির কবিতা থেকে এ অংশে রূপকথার সুয়োরানী দুঃখের দিনের কথা বলা হয়েছে। তাহলে কোন দিনের কথা বলা হয়েছে? সুয়োরানী দুঃখের দিনের কথা বলা হয়েছে। কোন গল্প থেকে নেওয়া হয়েছে? টাপুটুপির কবিতা থেকে। সেদিনের প্রকৃতির বর্ণনা, সেদিনের প্রকৃতির বর্ণনা হচ্ছে যে সুয়োরানীর দুঃখের দিনে প্রকৃতিতে ছিল ঘন কালো মেঘের সমারোহ, চারিদিকে অন্ধকার করে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল এবং বাদলা হাওয়া বইছিল। এটা হচ্ছে প্রকৃতি বর্ণনা। ৩.২ দেখো, মাঠ মানে ছুট, কবিতাটির কবি কে? নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? উত্তর হচ্ছে মাঠ মানে ছুট কবিতাটির কবি হলেন কার্তিক ঘোষ। কবিকে ভাবছে কার্তিক ঘোষ। এটা লিখবে এইভাবে যে মাঠ মানে ছুট কবিতাটির কবি হলেন কার্তিক ঘোষ। কবি কার্তিক ঘোষ তাঁর কবিতায় খোলা মাঠে নিকেল করা অর্থাৎ রূপোর মতো চকচকে বিকেলের আলো দেখতে পান। পরের প্রশ্ন দেখো, ৩.৩ ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গিয়েছিল লেখো। উত্তর, বাঘটি তবলা গাছে দুর্দান্ত ঠক্কর খেয়ে মাথায় আঘাত পেয়ে শীষের মধ্যে ঝাপসা করে পড়ে গেল এবং বাঘের লেজের আঘাতে ধনাইয়ের মাথার মধু ভর্তি কলসিটা ভেঙে পড়ল বাঘের মাথার ওপরে। বাঘের সারা মুখে নাকে চোখে মধু ছিটিয়ে পড়ল। মুখে মধু পড়তেই হতভম্ব হয়ে গিয়ে বাঘ চোখ মুখে কুঁচকে ফোঁত ফোঁত শব্দ করতে লাগলো। এর ফলেই ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল। এবার ৩.৪ বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগবগ। এত আনন্দ তখন হলো বাচ্চা গাছের। তাহলে উত্তরটা হচ্ছে যে বনের পরীর আশীর্বাদে বাচ্চা গাছটি তার ছুঁচালো কাঁটা ভরা পাতার বদলে ঝলমলে সোনার পাতা পেল, তাই পেয়ে তার এত আনন্দ হলো। তাহলে ৪টে প্রশ্ন ছিল। এবার পরের প্রশ্ন বলেছে যে চিঠি লিখো, তোমার বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লিখো। ৫ নম্বর আছে। তো চিঠি লেখার যে নিয়মগুলো তোমাদেরকে বলেছিলাম, এখানে হবে প্রিয় বন্ধু আকাশ, আর ডান দিকে উপরে হবে তোমার নিজের ঠিকানা। দেখো শিলিগুড়ি, যে বন্ধু চিঠি লিখছে ১২ই জুলাই ২০২৬। কি লিখছে? আশা করি তুই ভালো আছিস। আজ অনেক দিন পর তোকে চিঠি লিখছি। আজ থেকে আমাদের বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা জানানোর জন্যই চিঠিটি লিখলাম। গত সপ্তাহে আমাদের বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি খুব ধুমধাম করে পালিত হলো। অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক মহাশয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি ও নাটক পরিবেশিত হয়। সবচেয়ে মজার বিষয় ছিল আমাদের স্কুলের নাটকটি, যা দেখে সবাই খুব আনন্দ পেয়েছে। অনুষ্ঠানে স্থানীয় অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং তারা আমাদের পারফরম্যান্সের খুব প্রশংসা করেছে। অনুষ্ঠান শেষে সবাই মিলে মধ্যাহ্নভোজ করলাম, যা আমাদের জীবনের অন্যতম সেরা একটি দিন হয়ে থাকবে। খুব ইচ্ছে করছে তোকে সবকিছু সবিস্তারে বলি। তুই যদি এই অনুষ্ঠানে থাকতে পারতিস তবে আরো কত মজা হতো। তোর স্কুলের খবর কি? চিঠি পেলে অবশ্যই জানাস। আজ আর নয়, কাকিমা ও জেঠুকে আমার প্রণাম জানাস। তোর প্রিয় বন্ধু সুমিত। কাকে চিঠি লিখছে? আকাশকে। তো আকাশ, কলেজপাড়া, জেলা পশ্চিম মেদিনীপুর, পিনকোড ৭২১১০। এ হচ্ছে চিঠি। পরের প্রশ্ন দেখি। পাশের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বাংলায় একবচনকে বহু বচনে পরিণত করার দুটি নিয়ম উদাহরণসহ আলোচনা করো। এখানে ২ নম্বর দিয়েছে। কি বলছে? একবচনকে বহুবচন করার যে নিয়মগুলো আছে তার মধ্যে দুটি আলোচনা করতে বলেছে। এখানে আমি দুটো করেছি। দেখো, প্রথম নিয়ম করেছি যে বিভক্তি বা প্রত্যয় যোগ করে
অর্থাৎ প্রাণী বা মানুষের ক্ষেত্রে একবচন শব্দের শেষে বা দের বা গুলি বা গুলো যোগ করে বহুবচন করা যায়। যেমন ছেলে, ছেলেরা। এটার আকারে যোগ করেছি। আমায়, আমাদের। দের যোগ করেছি। পাখি, পাখিগুলি। তাহলে গুলি যোগ করেছি। এটা হচ্ছে ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে সমষ্টিবাচক শব্দ যোগ করে বস্তু বা প্রাণীর ক্ষেত্রে একবচন শব্দের শেষে দল, কুল, গণ, গুচ্ছ, রাশি ইত্যাদি সমষ্টিবাচক শব্দ জুড়ে বহুবচন করা হয়। সমষ্টি মানে অনেকগুলো, গুচ্ছ মানে তো অনেকগুলো। মেঘ, মেঘমালা, মালা মানে অনেকগুলো। ছাত্র, ছাত্রগণ। বই, বইগুচ্ছ। তাহলে এই দুটো আমরা নিয়ম এখানে দিয়েছি যে একবচন থেকে বহুবচন করার জন্য। পরের একটা প্রশ্ন আছে যে এমন একটি শব্দের উদাহরণ দাও যার কোনো লিঙ্গ নেই। দেখো, এমন একটি শব্দ হলো কবিরাজ অথবা ঢাকি, যার কোনো স্ত্রীলিঙ্গ নেই। বাংলা ব্যাকরণে এই ধরনের শব্দগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়। বাংলা ব্যাকরণে এই ধরনের শব্দগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়, যাদের কোনো স্ত্রীলিঙ্গ রূপ হয় না, যেমন কুতুব, রাষ্ট্রপতির মতো কিছু পদবী বা শব্দ। ওকে, এই পর্যন্তই আজকে। হ্যাঁ, সেট 3 এই পর্যন্তই। আরো সেট পাবে। তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং সামনে পরীক্ষা আসছে তোমাদের। পরীক্ষাতে তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো তার জন্য এটা দেওয়া। তোমরা এটা দেখবে। আশা করি ভালো রেজাল্ট হবে। আজকের মতো এখানেই।